দেখেছি আমরা হাদির উপরে হত্যা চেষ্টার আগেই আপনি বেশ কয়েকদিন আগেই আপনি প্রসঙ্গটি তুলেছিলেন যে আসলে হামলার শিকার হতে পারে অন্ততপক্ষে 50 জন হামলার শিকার হতে পারে এরকম একটি আপনি কথা বলেছিলেন গণমাধ্যমে। আজকেও সেই একই কথা বলেছেন আপনি। কেন এটি বারবার আপনাকে বলতে হচ্ছে? এটি আসলে কতটুকু সত্যতা বা কতটুকু যৌক্তিক আপনার বক্তব্য? দেখেন, প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন বানচাল করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। আপনি যদি অ্যানালাইসিস করেন যে গভীর চক্রান্ত কী, গভীর চক্রান্তের মধ্যে যারা প্রার্থী তাদেরকে টার্গেট করা, এবং সেই টার্গেট করা শুরু হয়ে গেছে। আমরা দেখলাম ঢাকা ৮ আসনের প্রার্থী হাদি সাহেব, তার উপর যে ধরনের আক্রমণ করা হয়েছে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে, এবং তিনি এখনও পর্যন্ত যে অবস্থায় আছেন, আমি ডাক্তারদের সাথে কথা বলেছি, তার ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। একমাত্র আল্লাহ চাইলে তিনি ফিরতে পারেন। শান্ত ভাইয়ের সাথে কথা বলছিলাম, ওই দিন তিনি বলছিলেন যে পৃথিবীর ইতিহাসে এখনও পর্যন্ত এই ধরনের যারা আহত হয়েছে 4 জন সম্ভবত মাঝে ফিরিয়ে দেয় কিনা। তবে এটি সত্য যে তাকে হত্যার উদ্দেশ্যেই এই গুলিটা করা হয়েছে। দেখেন, হাদি নিজেও বলছিল, বারবার বলছিল, এবং তিনি এইভাবে আক্রান্ত হওয়ার কয়েকদিন আগে সময় টেলিভিশনে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। তার ফেসবুকের পোস্টগুলো দেখবেন, তার বক্তব্যগুলো যদি অ্যানালাইসিস করেন, এবং অবশ্যই গোয়েন্দা সংস্থা আমাদের, তাদের বা শান্ত ভাইদের সবার বক্তব্য অ্যানালাইসিস করে, বিশেষ করে এনএসআই, ডিজিএফআই এই কাজগুলো করে। আমার কথা হলো যে হাদির এই বক্তব্যের পরেও তারা কেন নিরাপত্তার ব্যবস্থা করলো না? আমি যেহেতু রাজনীতি করি, অনেকের সাথে আলাপ আলোচনা কথাবার্তা হয়, 50 জন একটি সংখ্যা, এটা হতে পারে 100 জন, এটা হতে পারে আরও কম। তবে আওয়ামী লীগের নারকীয় তাণ্ডব করার প্ল্যান আছে। নির্বাচন বানচাল করার জন্য যা যা করা দরকার তারা তাই করবে, এবং অতীত তাই বলে। আওয়ামী লীগের আমরা দেখেছি লগি বইটার আন্দোলন, কিভাবে মানুষ পিটিয়ে হত্যা করেছে। আমরা দেখেছি 16 বছর কিভাবে আওয়ামী লীগ গুম খুম নির্যাতন নিপীড়ন করেছে, আয়নাঘর সৃষ্টি করেছে। আপনি দেখবেন যে কয়েকদিন আগে অডিও ভাইরাল হয়েছে, যেখানে শেখ হাসিনা নিজেই বলছে যে জামাত এবং বিএনপির কর্মীদের উপর হামলা করো, বলছে না? আপনি শুনেছেন নিশ্চয়ই। এবং এজন্য হাসিনার মধ্যে কোনো অনুতপ্ত বোধ নাই। তিনি একজন বিকৃত মস্তিষ্কের মহিলা। এই মহিলা এমন কোনো কাজ নেই যা করতে পারে না। তার ভিতরে মনুষ্যত্ব নাই, তার ভিতরে ঈমান নাই, তার ভিতরে আসলে দয়া মায়া বলতে কিচ্ছু নাই। দেখেন, যেদিন আবু সাইদ মারা গেল, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম, আমি কি করতাম? আমি সাথে সাথে আবু সাইদের বাসায় যেতাম এবং আমি জাতির কাছে ক্ষমা চাইতাম। কিন্তু হাসিনা কি করলো? হাসিনা আরও অসংখ্য আবু সাইদকে গুলি করার নির্দেশনা দিল। তার মানে যে কোনো মূল্যে ওই মুক্তিযোদ্ধা কোটা তাকে ফিরিয়ে আনতে হবে, কারণ তার সন্তানেরা, যাদেরকে তিনি মনে করেন যে মুক্তিযোদ্ধাদের সন্তান, সেই সন্তানেরা নাকি চাকরি পাচ্ছিল না। আমি বিশ্বাস করি প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান তারা কখনোই কোটা চায় না। তারা মনে করে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্য দূর করার জন্য। দেখেন, 50 জনকে নিরাপত্তা দেয়া তো যথেষ্ট না। আজকে 50 জনের তালিকা যারা দিয়েছে, এই তালিকা দেওয়ার উদ্দেশ্য কি? এটা মানে আলোচনাতে হচ্ছে যে প্রচার করে বা দেয়, তাদের উদ্দেশ্য কি? ভয় ধরানো। এই ভয়টা ধরিয়ে তারা, মানে তাদের যে উদ্দেশ্য তারা সেটা হাসিল করবে, ভয় ধরিয়ে থামিয়ে রাখতে চায়। এখন আপনি ধরেন এরকম 50 জন বা 100 জনকে ঝুঁকিপূর্ণ মনে করে তাদেরকে বিশেষ নিরাপত্তার আওতায় আনা হলো। তখন টার্গেট যারা করে তারা এর বাইরে কাউকে টার্গেট করবে, তাকে আপনি কি করবেন? সুতরাং এইভাবে ব্যক্তি বিশেষকে বিশেষ নিরাপত্তা দিয়ে কতজনকে আপনি নিরাপত্তা দিবেন? সম্ভব না। গণ-অভ্যুত্থানের পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা রাখা এবং ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে ক্রমাগত কথা বলা, লেখা, ভূমিকা রাখা লোকের সংখ্যা ফ্রন্ট লাইনে আপনি পাবেন হাজার হাজার। কতজনকে নিরাপত্তা দিবেন? যারা ভয় ধরাতে চায়, আমাদের কণ্ঠ বন্ধ করতে চায়, কারো কার্যক্রম বন্ধ করতে চায়, কারো রাজনীতি বন্ধ করতে চায়। হাদির মতো স্পষ্টবাদী যে ছেলের বুকে আর মুখে এক উচ্চারণ ছিল, তার বুক যা বিশ্বাস করত, মুখ তাই বলতো, তার মধ্যে অন্য রাজনীতিবিদদের মধ্যে বনিতা ছিল না। তার মানে ব্যাপক অবৈধ অস্ত্র তাদের হাতে ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা লুট হয়েছে, পুলিশের অস্ত্র বেহাত হয়েছে, তার সংখ্যা 5700-র উপরে বলে পুলিশ হেডকোয়ার্টার বলেছে। সেটা উদ্ধার হয়েছে, কেউ জমা দিয়েছে। এখনও 1300 অস্ত্র মিসিং আছে। সেই মিসিং অস্ত্রের মধ্যে এলএমজি, এসএমজি মানে মেশিন গান, রাইফেল। তালিকার কথা বলছেন, তালিকার বাইরে যে অবৈধ অস্ত্রগুলি আছে, এই যে আমি তালিকাটুকুই ধরি, তাহলে দেখেন কত ভয়াবহ। সেই অস্ত্রটা আছে, এবং যেগুলো জমা পড়েছে তার মধ্যে বেশিরভাগ অকেজো অস্ত্র।
আপনি ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করে দেখেন, নেওয়ার সময় লুট করার সময় জং ধরে চালু অস্ত্রটা নিয়েছে, সেটা রেখে সন্ত্রাসীরা বা পেশাদার অদূরে ছিল। নতুন করে গণঅভ্যুত্থানের সময় বেহাত হওয়া কিছু অস্ত্র যোগ হলো, আর ওই অস্ত্র চালানোর জন্য যে খুনি সন্ত্রাসী অপরাধী তারা জেল থেকে বেরিয়ে গেল। তাহলে সেই দেশের পরিস্থিতি কেমন হতে পারে এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে? না, তাহলে শান্ত ভাই, সেই সেটি বিবেচনায় আমি এগুলি বলছেন, কিন্তু আমরা পক্ষান্তরের সরকারের পক্ষ থেকে যে বক্তব্যগুলো পাই নিরাপত্তা নিয়ে, বিশেষ করে সরকারের যারা দায়িত্বশীল আছেন তারা সবাই বলেন যে নিরাপত্তা পরিস্থিতি ভালো, কখনো তারা এটি নিয়ে বলেন না যে নিরাপত্তা পরিস্থিতি খারাপ আছেন। আমি গতকাল সিইসিও একই কথা বলেছেন যে নিরাপত্তা পরিস্থিতি উন্নতি হচ্ছে। বাংলাদেশে আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা সরকারের করেন, ভাষ্যটা আগেও রিপোর্টিং করেন এবং পর্যবেক্ষণ করেন। আপনি কি বাংলাদেশে কখনো সরকারের পদে থাকা কোনো লোককে ভয়াবহ বিশৃঙ্খলা অবস্থায় বলতে শুনেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না? এইটা তাদেরকে ওই চেয়ারে বসলে বলতে হয়। এটা না বললে, তারা নেগেটিভ কথা বললে সেটার ইম্প্যাক্ট আবার নেগেটিভলি খুব খারাপভাবে পড়ে। কিন্তু তারা উপলব্ধি করে কিনা সেটা হইল ইস্যু। কিন্তু আমরা দেখছি ওরা উপলব্ধিও করছে না। যদি উপলব্ধি করে তাহলে এই অন্তত আগে যাই করুক না করুক, এই হাদির ঘটনার পরে সারা দেশে সাঁড়াশি অভিযান চালানো দরকার ছিল অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য, এবং যেসব খুনি সন্ত্রাসী জেল থেকে আইনের ফাঁকফোকর দিয়ে অথবা টাকা খরচ করে অথবা তাদের আওয়ামী লীগের ফ্যাসিবাদের যারা এখন বিচার বিভাগে আছে, আইন বিভাগে আছে, প্রশাসনে আছে, তাদের ব্যবহার করে তারা বেরিয়ে আসতে পেরেছে, তাদের আবার পাকড়াও করে তাদের জেলে ঢুকানো। সেই কাজটা আপনি তাদের দেখেছেন? যদি সেটা করতো তাহলে আমরা উদ্যোগ দেখতাম যে তারা উপলব্ধি করছে। তারা রাষ্ট্র পরিচালনার চেয়ারে বসলে অনেক সময় এইসব কথা বলা যায় না, কারণ ওই চেয়ারে বসে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি বলে দেয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, আমরা উদ্বেগে আছি, তাহলে পুরা দেশে উদ্বেগ এমনভাবে ছড়ায় রাষ্ট্র পরিচালনার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। সম্ভব না। আপনি ওই চেয়ারে বসলে আমাদের এই কথাটাই বলতে হবে কোনোদিন। কিন্তু উপলব্ধিতে যদি থাকে যে এইটা দেশের শৃঙ্খলা রক্ষার জন্য, মানুষকে কনফিডেন্স দেওয়ার জন্য বলতে হচ্ছে, কিন্তু আসলে পরিস্থিতি ভালো না, এটার উত্তরণ দরকার, তাহলে সেটা কর্মসূচিতে কার্যক্রমে বোঝা যাবে। আপনি কি এইটা উপলব্ধি করছেন, দেখছেন তাদের উপলব্ধিতে আছে? নাই। এখন এই যে 18 মাসে তার কয়টা রদবদল করে কারে রেখে কারে দিবেন? আমরা তিনজন যদি একই গুরুর শিষ্য হই, আপনি বড় জোর আমাকে সরিয়ে ওনাকে দিবেন, আমি আপনাকে সরিয়ে তাকে দিব, তাকে সরিয়ে আপনাকে দিব, এই তো। কিন্তু তিনজনই আমরা সেই পচামাল, তাহলে কি হবে? সেইখানে আপনার এই 18 মাসে যেই সব জায়গায় নিয়োগ দেওয়া যেতে পারত, যেখানে আপনি নির্বাচনের দায়িত্ব পালন করাবেন, আইনশৃঙ্খলা রক্ষায় ডেডিকেটেড বাহিনী হিসেবে ব্যবহার করবেন, সেই নিয়োগও কি আপনি দেখেছেন কোথাও? বৈষম্য বিরোধের জন্য আন্দোলন করে এর সূত্রপাত। বাংলাদেশে বৈষম্য কোথায় কমিয়েছেন সেটা দেখান। এই যে চাকরি কোটা প্রথা, বৈষম্য বিরোধের জন্য যারা আন্দোলন করলো, যারা গণঅভ্যুত্থানে জীবন দেওয়ার জন্য রাস্তায় নামলো, সেই সব ডেডিকেটেড ছেলে মেয়েদেরকে এই সময় আপনার এইরকম জায়গায় নিয়োগ দেওয়া যেত না প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে? যারা চিহ্নিত ফ্যাসিবাদ, যারা 16 বছর ধরে ছাত্রলীগ যুবলীগ করে খুন করেছে, যারা সরকারের লুটপাট করেছে, লুটপাটে সহায়তা করেছে, যারা গণতন্ত্রের গলা চিপে ধরবার জন্য, হত্যা করবার জন্য যারা ভূমিকা রেখেছে, শুধু গোয়েন্দা রিপোর্টে তাদেরকে আপনি আইসোলেট করে বাকিদের মধ্য থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সৎভাবে আপনি নিয়োগ দিতে পারতেন না? এই পুলিশে লোক 1 বছরের ট্রেনিং লাগে পুলিশে, বিশেষ পরিস্থিতিতে আপনার 6 মাস ট্রেনিং দিয়ে দিতেন, বাকি 6 মাস ইন সার্ভিস ট্রেনিং কাউন্ট করবেন, এই ঘোষণা দিয়ে এএসআই অন্তত এই পদে নিতে পারতেন। তো এই কথাগুলা ফ্রম দ্য ভেরি বিগিনিং বহু টকশোতে বলেছি। আমার মনে হয় ওনারা আমাদের কথা শোনেনও না, ওনারা খুব ব্যস্ত, ওনাদের যা মনে আসে, এবং ওনারা মনে করেন ওনারা বিশাল পণ্ডিত লোক, ওনার টেবিল ওয়ার্কে গ্লোরিয়াস বিভিন্ন হিস্টোরিক্যাল পজিশনও এক একজনের আছে, বড় বড় পদে কাজ করেছেন। সুতরাং আমাদের মধ্যে এই ছোটোখাটো মানুষদের কথা ওনাদের শোনার দরকার কি? এইসব টকশো, সেমিনার, পরামর্শ, কথা আমার ধারণা ওনারা শোনেনও না। শুনলে অন্তত ওর মধ্যে একজনও কি এইরকম লোক নাই যিনি ভাবতে পারেন যে 18 মাস কাটিয়ে দিলাম বা 2 বছরের মাথায় নির্বাচন দিব, নির্বাচনটা সুষ্ঠু করবার জন্য আমার যে বাহিনী দরকার, ওই বাহিনীতে এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি থেকে আমি কিছু লোক নিয়োগ দিয়ে আমি আমার কাজ করবার, নির্দেশ পালন করবে এরকম বাহিনী তৈরি করি, সেই চেষ্টা দেখেছেন? আপনাকে সংবাদ মাধ্যমে দেখেন, সংবাদ মাধ্যম ফ্যাসিবাদ মুক্ত করার জন্য কি করেছে? অন্যায়ভাবে এক একজনের উপর যারে টার্গেট করে তারে করে বিশেষ কারণে, কিন্তু সামগ্রিকভাবে ফ্যাসিবাদ বিরোধী ভূমিকা পালনের জন্য বা দেশের গণতন্ত্র হত্যার জন্য হাসিনার ওই যে যেখানে আপনার প্রেস কনফারেন্সের নামে যেখানে ভাড়ামি চলতো, সেটা নিয়ে কাউকে গ্রেফতার করা হয়েছে তা না।
ব্যক্তিগতভাবে যারে যখন আপনি টার্গেট করতে চান তাকে ধরছেন। গণঅভ্যুত্থানের পক্ষ বিপক্ষ 16 বছর ধরে ভূমিকা ধরে তদন্ত সাপেক্ষে তো ধরছেন না কাউকে, ধরেছে কাউকে, যারা লুটপাট করেছে তাদের ধরেছে। এই যে পেশাজীবীদের যে রাজনীতি, ছাত্রদের মধ্যে যে রাজনীতি, শিক্ষকদের মধ্যে যে রাজনীতি, সেটার যে একটা পরিবর্তন দরকার, সেই জন্য তো ওই সংস্কার কমিশনে গিয়ে মাসের পর মাস আলোচনা দরকার হয় না, নতুন আইন দরকার ছিল না, সংবিধান পরিবর্তন দরকার ছিল না, শুধু ইচ্ছা দরকার ছিল যে আমি এই সব বেসিক জায়গাগুলো পরিবর্তনের সূচনা করতে চাই। এই সরকারকে দেখেছেন কোনো পরিবর্তনের সূচনা তাতে? রাশেদ বলেছে তাদের সম্পদের হিসাব দেওয়া নেওয়া, এই সব টকশোতে এসে এই সরকারের অনেক প্রতিনিধি যারা আছেন তারা এসে আওয়ামী লীগ সরকারের সময় বা তারও আগে বিএনপির সময় এই যারা ক্ষমতায় ছিল তাদের সম্পদের হিসাব চেয়েছে বারবার এবং বলেছে যে সম্পদের হিসাব দিতে হবে। তারা যখন জয়েন করলেন তার আগে তাদের অঙ্গীকার ছিল এবং তাদেররা চেয়েছে, তারা সম্পদের হিসাব কেন দেওয়ার সাহস দেখায়নি? এবং আমি এটা আপনাকে আগাম বলে রাখি, তারা এই চেয়ার থেকে নামবে, আবারও তারা সেমিনার টকশো এখানে ওইখানে বুজুর্গ বক্তা হিসেবে আসবেন এবং তারা এসে তখন যারা ক্ষমতায় থাকবে তাদের সম্পদের হিসাব চাবে। আপনি লিখে রাখেন, তারা এই ক্যারেক্টারের লোক, আমি জানি। তাদের মধ্যে অনেকে আমার খুবই শ্রদ্ধাভাজন, খুবই পছন্দের মানুষ। আমার এখন দুঃখ হয় আমি ভুল মানুষকে কেন শ্রদ্ধা করি, কেন পছন্দ করি। আমি ভাবতে চাই আমি এখন যে আমার কষ্ট লাগছে এটা ভুল প্রমাণ করুক তারা, শেষ সময় হলে বলুক আমরা ভুল করেছি, আমরা এই সম্পদের আমরা যখন জয়েন করেছি এই ছিল, এখন এই আছে, ভবিষ্যতে যদি এর থেকে বেশি সম্পদ দেখেন তাহলে আমাদের বিচারের আওতায় আপনারা আইনেন। এই কথা বলার সৎসাহস দেখতে চাই এবং যাদেরকে আমি রেসপেক্ট করতাম বা করি, যাদেরকে ভালো মানুষ আপনজন ভাবতাম, আমি ভাবতে চাই এখন যে আমার মধ্যে তাদের সম্পর্কে যে কিছু ধারণার পরিবর্তন ঘটছে এটা তারা ভুল প্রমাণ করে দেখ। আমি শ্রদ্ধাভাজন ব্যক্তিকে শ্রদ্ধার জায়গায় রাখতে চাই, সেই সুযোগটা তাদের করে দিতে হবে। শান্ত ভাই, আমরা শান্ত ভাইয়ের দীর্ঘ বক্তব্য শুনছিলাম, আমি কোথায় থামাবো সেটি বুঝতে পারছিলাম না। আমি রাশেদকে দিয়ে শেষ করতে চাই। আপনি আপনার নির্বাচনী এলাকায় ফিরে যাবেন, সেখানে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আপনার নির্বাচনী এলাকার কি অবস্থা? আপনি কি আসলে এই মুহূর্তে মনে করছেন নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত আছে, বা আপনি ব্যক্তিগতভাবে আপনার কি মনে করছেন আসলে সিকিউরিটি নিয়ে? আমার জেলা ঝিনাইদহ 2 আসন থেকে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এলাকায় নিয়মিত যাই, কাজ করি, মানুষের সাথে ওঠা বসা করি। তবে আমার কাছে মনে হয় যে আমাদের মতন যারা রাজনৈতিক কর্মী রয়েছে, আমাদের পাশাপাশি সায়ন্ত ভাইদের মতন যারা বুদ্ধিভিত্তিক চর্চা করে, তাদেরকেও আসলে জাতীয় সংসদে আসা দরকার। আমি তাকে কয়েকবার বলেছি যে আপনারা যদি সংসদে না আসেন তাহলে এই সংসদে রাজনীতির মানুষ ছিলেন না, অনেকেই বলেন যে তাদের আসা উচিত। রাজনীতির মানুষ অবশ্যই তিনি যে কথাগুলো বলেন, কাজ করেন। এখন এই মানুষগুলো যদি সংসদে না যায়, সংসদে কি ব্যবসায়ীদেরকে পাঠাবেন যারা আসলে ব্যবসা ছাড়া কিচ্ছু বোঝে না? সংসদে আমাদের মনে করেন যে আগামীতে একজন স্বাস্থ্যমন্ত্রী দরকার। আমরা দেখেছি এর আগে আওয়ামী লীগের সময় ডাক্তার নন, তিনি হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তো সায়ন্ত ভাই তো প্রফেশনাল, তাই না? তিনি একজন বিশেষজ্ঞ ডাক্তার, খ্যাতিমান ডাক্তার। তার মতন মানুষ যদি আসে, আমরা কিন্তু এই সেক্টরটা ডেভেলপ করার জন্য তার জ্ঞান। আমি তাকেই জিজ্ঞেস করি শান্ত ভাই কেন সরাসরি রাজনীতিতে আসছেন না, বা ওই জায়গাটি গিয়ে আপনি কেন না, তাকে সরাসরি রাজনীতিতে কেন আসতে হবে সংসদে যাওয়ার জন্য? আমি রাজনীতিরই মানুষ, আমার লেখাপড়া বেড়ে ওঠা রাজনীতির মধ্যেই। আমি ঢাকা কলেজে 1992 সনের ছাত্র সংসদে নির্বাচন করেছি, নির্বাচিত হয়েছি, হলের জিএস ছিলাম, ছাত্র রাজনীতি করা মানুষ। কিন্তু পরবর্তীতে আমি আসলে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতির যে সুস্থ ধারাটা আমরা প্রত্যাশা করি সেখান থেকে অনেকখানি বিচ্যুত। এই নোংরা পলিটিক্স, এই প্রতিযোগিতা, এই টাকার খেলা, এই মাসলম্যানের প্রতিযোগিতায় নামা, এটা আমার কাছে সুস্থ প্রতিযোগিতা মনে হয় না। এক, দুই হলো দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে হলে সবাইকে এমপি মন্ত্রী হতে হবে এমন না। আমার যদি ইচ্ছা থাকে, সক্ষমতা থাকে, আমি এমপি মন্ত্রী না হয়েও করতে পারবো। আর আল্লাহ যদি আমাকে দিয়ে মানুষের কল্যাণ করাতে চান তাহলে আমাকে যেখানে আছি ওখান থেকে আমাকে দিয়ে করাবেন, এটা আমি বিশ্বাস করি। ফলে আমি নিজেকে নিয়ে কখনো এরকম ভাবি না যে আমাকে এটা হতে হবে ওটা হতে হবে। তো রাশেদ আমার শুভাকাঙ্ক্ষী, সেই হিসেবে বলেছে, ধন্যবাদ। কিন্তু আমি আল্লাহ এবং ভাগ্যে বিশ্বাস করি। আমি আমার সততা এবং অবস্থান অক্ষুণ্ণ রেখে আমি আমার দায়িত্ব পালন করে যাব যেখানে যেভাবে থাকি। আমরা আপনার বক্তব্য শুনলাম, আমরা রাশেদের কাছে আসি, রাশেদকে দিয়ে শেষ করতে চাই। না, আমি যে কথা বলছিলাম যে যেহেতু উচ্চকক্ষ গঠিত হবে, আমার মনে হয় যে সায়ন্ত ভাইদের মতন মানুষ তাদের এই কক্ষে দরকার। সব জায়গায় যদি পলিটিশিয়ানরা আসে সেক্ষেত্রে এই উচ্চকক্ষের কোনো প্রয়োজন নাই। উচ্চকক্ষ কেন? সেখানে যারা বিশেষজ্ঞ বা যারা সায়ন্ত ভাইদের মতন মানুষ, তাদের আসা উচিত। তাহলেই কিন্তু ওই সংসদ হবে জনগণের সংসদ। এবং আমি যে কথা সবসময় বলি যে আওয়ামী স্টাইলের যে সংসদ গঠিত হয়েছে, ব্যবসায়ী নির্ভর, যার যত টাকা আছে তাকে নমিনেশন দেওয়া হয়েছে। তো এইভাবে তো হয় না। যার টাকা বেশি, ব্যবসা আছে, সে সংসদে যায় টাকা কামানোর জন্য। একটা কথা বলে শেষ করি।
আমার নিজ জেলা ঝিনাইদহ জেলা, একটা ব্যবসায়ী গোষ্ঠী মানুষকে টাকা পয়সা দিয়ে কিনে ফেলতে চায় বিভিন্ন দলের নেতাদেরকে, এমপি হওয়ার জন্য, মেয়র হওয়ার জন্য। ব্যবসায়ী গোষ্ঠী? হ্যাঁ, ব্যবসায়ী কোন গোষ্ঠী। দলের? আমি এখনই বলতেছি না, এটা আওয়ামী লীগের দল, যেহেতু পদ পদবি আছে আওয়ামী লীগের নেতারা, তারা এই ধরনের কাজ করে। তারা মনে করে টাকা দিয়ে সব কেনা যায়, টাকা দিয়ে সব করা যায়। হাসিনা আসলে এই সিস্টেমটা বাংলাদেশে চালু করে দিয়ে গেছে। এখন আমরা যদি এই সিস্টেমটা না ভাঙতে পারি, তো আমি যে কথা বলছিলাম যে আমি শুনলাম যে যিনি আসলে পৌরসভার মেয়র ছিলেন, তিনি নিজের টাকা দিয়ে 10 কোটি টাকার কাজ করিয়েছেন, নিজের টাকা দিয়ে। এরপরে মানে নিজে এক ধরনের দায় নিয়ে বা নিজের পকেট টাকা দিয়ে রাস্তাঘাটের কাজ করিয়েছে, যে তিনি ভাবছেন যে এই কাজ করাচ্ছে এবং প্রত্যেকটা কাজ থেকে মনে করেন যে 20% লাভ দেখাচ্ছেন। তার মানে কি হলো? তার মানে তিনি যদি 5 কোটি টাকার কাজ শুরুতে করান, 20% লাভ তার আয় হিসেবে দেখালো। যখন পৌরসভায় টাকা আসবে, তিনি এইভাবে টাকাটা নিয়ে নেবেন, মানে একটা ইনভেস্টমেন্ট। এখন যেটি হয়েছে, গণ অভ্যুত্থানের পরে তিনি তার ওই 20 কোটি টাকা তুলতে পারেননি বা 10 কোটি টাকা তুলতে পারেননি। তাহলে তার লস গেল কত? আমি শুনলাম যে একজনকে ধরা হয়েছে, তার ওই টাকাটা পৌরসভায় জমা আছে, তিনি দিয়েছিলেন সেই টাকাটা তোলার জন্য। তার মানে ও যে 20 কোটি টাকা খরচ করলো নির্বাচনের জন্য বা পৌরসভার কাজের জন্য, আরও 10 কোটি টাকা, তো মনে করেন যে 50 কোটি টাকা খরচ করলো, তাহলে ওর টার্গেটটা কি? আগে লুটিয়ে পুটে যে কোনোভাবে 50 কোটি টাকা তোলা, তাই না? ব্যবসায়ীরা এমপি হলে, মন্ত্রী হলে, নেতা হলে যা হয়, কিন্তু প্রকৃত রাজনীতিবিদ, প্রকৃত যারা প্রফেশনাল, তারা এই কাজগুলো করে না। এই জন্যই বলছি যে আগামী জাতীয় সংসদে যারা ভালো মানুষ তাদেরকে পাঠাতে হবে, যে দলেরই হোক না কেন, এবং যারা বিশেষজ্ঞ, যারা রাজনীতি করে। এই ব্যবসায়ী মাফিয়া গোষ্ঠী, এরা সংসদে গেলে দেশের কোনো পরিবর্তন হবে না। কিন্তু বাংলাদেশে আবার বৈষম্য ফিরে আসুক, তারা এটি চায় না। সুতরাং প্রকৃত মুক্তিযোদ্ধারা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, আর শেখ হাসিনা সবসময় জনগণের বিরুদ্ধে ছিল। এই শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে। বাংলাদেশের জনগণ এমন আন্দোলন করেছে যে আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা দিল্লি পালাতে বাধ্য হয়েছে। হাসিনার কি ক্ষোভ নাই? এই যে বাংলাদেশের জনগণের উপরে এবং যারা ভিন্ন মতের দলগুলো ছিলাম, এদের উপরে এত দমন, পীড়ন, নিপীড়ন হলো কোন জায়গা থেকে? ক্ষোভের জায়গা থেকে, যে বাংলাদেশের জনগণ নাকি তার বাবাকে খুন করেছে। আসলে কি বাংলাদেশের জনগণ খুন করেছে? বিএনপি করেছে? জামায়াত করেছে? বাংলাদেশের জনগণ নয়, বরং হাসিনার বাবাকে, শেখ মুজিবকে খুন করেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। কেন? কারণ শেখ মুজিব আসলে স্বৈরশাসক হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ একটা গণমুখী দল ছিল, সেই গণমুখী দলকে সে বিলুপ্ত করে বাকশাল গঠন করেছিল এবং সমস্ত গণমাধ্যমকে বন্ধ করে শুধুমাত্র শেখ মুজিবের পাশ আটার জন্য 4টি গণমাধ্যম রেখে দিয়েছিল। তো এই শেখ মুজিব যখন স্বৈরাচার হয়ে যায়, তখন আওয়ামী লীগের একটি অংশ ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করে। এর দায়িত্ব বাংলাদেশের জনগণ না। কিন্তু হাসিনা মনে করলো যে আমার বাপ স্বাধীনতা এনে দিল,